একটা অদ্ভুত পরিস্থিতির কথা ভাবুন তো। দেশের সবথেকে বড় গণতান্ত্রিক প্রক্রিয়ার একটা অংশ মানে ভোটার তালিকা তৈরি হঠাৎ করে একটা বিরাট বাধার মুখে পড়ল। আর বাধাটা এলো ঠিক সেই জায়গা থেকে যাদের ওপর এই কাজটা ঠিকঠাকভাবে করার দায়িত্ব ছিল। যখন দুটো সাংবিধানিক সংস্থা একে অপরের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় তখন গণতন্ত্রের ভবিষ্যৎ কি হতে পারে? চলুন আজ এই জটিল পরিস্থিতিটার গভীরে গিয়ে পুরোটা বোঝার চেষ্টা করি। সংখ্যাটা একবার দেখুন, ৮০ লক্ষ। হ্যাঁ, ঠিকই দেখছেন। শুধুমাত্র পশ্চিমবঙ্গেই ভোটার তালিকায় নাম তোলা বা সংশোধনের জন্য প্রায় ৮০ লক্ষ দাবি আর আপত্তি জমা পড়েছিল। এই সংখ্যাটা এতটাই বিশাল যে স্বাভাবিক যে যাচাই প্রক্রিয়া সেটা প্রায় ভেঙে পড়ার মতো অবস্থা হয়েছিল। আর এটাই কিন্তু আজকের আলোচনার একেবারে মূল প্রশ্ন। যখন গণতন্ত্রের একদম গোড়ার ভিত্তি মানে একটা নির্ভুল ভোটার তালিকা তৈরির কাজটাই একটা অচলাবস্থার মধ্যে পড়ে যায়, তখন এর সমাধানটা আসবে কোথা থেকে? কি হতে পারে এরপর? আচ্ছা, প্রথমেই একটা জিনিস পরিষ্কার করে নেওয়া দরকার। এটা কিন্তু কোনো সাধারণ রুটিন ভোটার তালিকা আপডেটের কাজ ছিল না। নির্বাচন কমিশন যে প্রক্রিয়াটা শুরু করেছিল তার নাম ছিল স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা সংক্ষেপে এসআইআর। সোজা কথায় বলতে গেলে এটা ছিল প্রায় গোড়া থেকে নতুন করে ভোটার তালিকা তৈরির মতো একটা বিশাল কর্মযজ্ঞ। এই এসআইআর-এর মূল ব্যাপারটা কি ছিল জানেন? নিয়মটা ছিল প্রত্যেক ভোটারকে প্রায় ২ দশক পুরনো মানে ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে মিলিয়ে যাচাই করা হবে। কিন্তু ভাবুন তো, এই ২০ বছরে কত কি বদলে যায়। মানুষের ঠিকানা বদলায়, নতুন প্রজন্ম ভোটার হয়, অনেকের নামে হয়তো সামান্য বানান ভুল থাকে। এর ফলেই লক্ষ লক্ষ তথ্যের গরমিল দেখা দিল, আর সেখান থেকেই কিন্তু আসল সমস্যার জন্ম হল। আর এই বিপুল পরিমাণ গরমিলকে কেন্দ্র করেই শুরু হলো আসল সংঘাত। যে দুটো সাংবিধানিক সংস্থা মানে রাজ্য সরকার এবং ভারতের নির্বাচন কমিশন, যাদের উপরই পুরো প্রক্রিয়াটা মসৃণভাবে চালানোর দায়িত্ব ছিল, তাদের মধ্যেই একটা তীব্র মিসট্রাস্ট মানে বিশ্বাসের অভাব তৈরি হলো, আর পুরো ব্যাপারটা একটা দোষারোপের খেলায় পরিণত হয়ে গেল। একদিকে পশ্চিমবঙ্গ সরকার অভিযোগ করতে শুরু করল যে এটা আসলে আসল ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার একটা ষড়যন্ত্র। অন্যদিকে ভারতের নির্বাচন কমিশন বা ইসিআই-এর পাল্টা অভিযোগ ছিল যে রাজ্য সরকার সাহায্য তো করছেই না, উল্টে তাদের কর্মীদের মাঠে কাজ করতে বাধা দেওয়া হচ্ছে, এমনকি ভয়ও দেখানো হচ্ছে। এই পারস্পরিক দোষারোপের খেলায় আসল কাজটাই কিন্তু আটকে গেল। যখন পরিস্থিতি একদম হাতের বাইরে চলে যাচ্ছে এবং দুটো সাংবিধানিক স্তম্ভ একে অপরের সঙ্গে কাজ করতে পুরোপুরি ব্যর্থ, ঠিক সেই সময়ে আসরে নামতে বাধ্য হল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। আর এই হস্তক্ষেপ ছিল গল্পের একটা বিরাট মোড়, কারণ এমন ঘটনা কিন্তু রোজ রোজ ঘটে না। সুপ্রিম কোর্ট কিন্তু তাদের পর্যবেক্ষণে কোনো রকম রাগঢাক করেনি। তারা সরাসরি বলে দিল যে এটা একটা দুর্ভাগ্যজনক দোষারোপের খেলা এবং দুটো সাংবিধানিক সংস্থার মধ্যে বিশ্বাসের ঘাটতি তৈরি হয়েছে। আদালতের এই ভাষাই বুঝিয়ে দেয় যে পরিস্থিতি কতটা গুরুত্বপূর্ণ ছিল। এই অচলাবস্থা ভাঙতে আদালত একটা বেশ অভিনব পদক্ষেপ নিল। তারা বিচার বিভাগের নিরপেক্ষ প্রতিনিধি মানে কর্মরত এবং অবসরপ্রাপ্ত জেলা জজদের এই বিশাল যাচাই প্রক্রিয়ার তত্ত্বাবধানের দায়িত্ব দিল। উদ্দেশ্য ছিল একটাই, যাতে কাজটা নিরপেক্ষভাবে এবং যত তাড়াতাড়ি সম্ভব শেষ হয়। কিন্তু এখানেও একটা নতুন আর বিরাট সমস্যা দেখা দিল। মানে অঙ্কটা খুব সোজা। একদিকে বিতর্কিত দাবির সংখ্যা ৫০ লক্ষেরও বেশি, আর অন্যদিকে বিচার বিভাগীয় অফিসার পাওয়া গেল মাত্র ২৫০ জন। একটা সাধারণ হিসেবেই দেখা গেল যে পুরো কাজটা শেষ করতে প্রায় ৮০ দিন লেগে যাবে। নির্বাচনের আগে তো এত সময় হাতে ছিল না। এই অসম্ভবকে সম্ভব করতেই সুপ্রিম কোর্টকে এবার আরও বড়, আরও ঐতিহাসিক একটা পদক্ষেপ নিতে হলো। এবার তারা বিচার বিভাগের ক্ষমতাকে এমনভাবে ব্যবহার করল যা ভারতীয় গণতন্ত্রের ইতিহাসে এক কথায় নজিরবিহীন বলাই চলে। আদালত তখন একটা বিরিবান ৪ দফা প্ল্যান দিল। শুধু পশ্চিমবঙ্গের বিচারক নন, প্রয়োজনে প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড আর ওড়িশা থেকেও বিচারকদের নিয়ে আসার নির্দেশ দেওয়া হলো। তাদের যাতায়াত এবং অন্যান্য সমস্ত খরচের ভার দেওয়া হলো নির্বাচন কমিশনকে। আর সবথেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটা ছিল, যেগুলোর নিষ্পত্তি হয়ে যাবে সেগুলো নিয়ে চূড়ান্ত তালিকা প্রকাশ করে দেওয়া হোক, আর বাকিদের জন্য একটা সাপ্লিমেন্টারি তালিকা পরে প্রকাশ করা যাবে। শুধু তাই নয়, অফিসাররা যাতে মাঠে নেমে বিভ্রান্ত না হয়ে পড়েন সেজন্য আদালত কিছু নির্দিষ্ট ডকুমেন্টের কথাও বলে দিল, যেমন আধার কার্ড বা মাধ্যমিকের অ্যাডমিট ও সার্টিফিকেট। এর ফলে
পুরো যাচাই প্রক্রিয়াটাতে একটা স্বচ্ছতা এলো আর কাজটাও অনেক দ্রুত এগোতে শুরু করলো। তাহলে এই পুরো ঘটনা থেকে আমরা ঠিক কী শিখলাম, বা এটা কেন এত গুরুত্বপূর্ণ? এর গুরুত্ব কিন্তু শুধু একটা রাজ্যের নির্বাচন বা একটা ভোটার তালিকার মধ্যেই সীমাবদ্ধ নয়। এটা আমাদের গণতান্ত্রিক কাঠামোর শক্তি এবং দুর্বলতা দুটোই যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। সুপ্রিম কোর্ট এই কাজটা করার জন্য সংবিধানের একটা বিশেষ ক্ষমতা ব্যবহার করে, যেটা হলো আর্টিকেল 142। এ ধারাটা আদালত তখনই ব্যবহার করতে পারে যখন প্রচলিত আইন দিয়ে সমস্যার সমাধান করা সম্ভব হয় না এবং সম্পূর্ণ ন্যায়বিচার নিশ্চিত করার জন্য আদালতের সরাসরি হস্তক্ষেপ খুব জরুরি হয়ে পড়ে। সুতরাং এই ঘটনার মূল শিক্ষাটা হল, যখন গণতন্ত্র স্তম্ভ হিসেবে পরিচিত সংস্থাগুলোই নিজেদের মধ্যে সংঘাতে জড়িয়ে পড়ে, তখন নাগরিকদের সবচেয়ে পবিত্র গণতান্ত্রিক অধিকার, ভোট দেওয়ার অধিকার, রক্ষা করার জন্য বিচার বিভাগকে শেষ রক্ষা কবচ হিসেবে এগিয়ে আসতে হয়। কিন্তু এই ঘটনাটা আমাদের একটা খুব বড় প্রশ্নের সামনেও দাঁড় করিয়ে দেয়। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর ব্যর্থতার কারণে যদি বারবার বিচার বিভাগকে এই ধরনের প্রশাসনিক ভূমিকায় নামতে হয়, তাহলে সেটা কি ক্ষমতার পৃথকীকরণের যে নীতি তার জন্য স্বাস্থ্যকর, নাকি এটা আসলে অন্য স্তম্ভগুলোর গভীরতর কোনো অসুস্থতারই লক্ষণ? উত্তরটা আমাদের সবাইকে ভাবতে হবে।